হচ্ছে ভাই। আমি শেয়ার করি। এক সেকেন্ড, আমি চাচ্ছি ডকুমেন্টটা শেয়ার করে কথা বলি, তাহলে তোমাদের ব্লাইন্ড ফিল হবে না আর কি। ইয়েস, দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, প্রশ্নটার উত্তর হচ্ছে যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটার যে হ্যাবিট গুলো, সেটা এমন ভাবে লেখা হয়েছে বা বানানো হয়েছে যে এটা আমাদের 24 ঘন্টার সারা দিনের পুরো জীবনের সব জায়গায় এটার ইম্প্যাক্ট আছে। এটা শুধু অফিস কন্ডিশনের জন্য না, এটা আমাদের বাসা বাড়িতে, আমাদের নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, ইভেন পার্সোনাল ডেভেলপমেন্টের আরো যদি আমি ডিপে যাই, তাহলে একটা মানুষের বডি বা হেলথকে ঠিক রাখার জন্য, আমার থিঙ্কিং ক্যাপাবিলিটি আপগ্রেড করার জন্য, আমার ইমোশন ঠিক করার জন্য, আমার রিলেশনশিপ ঠিক করার জন্য, আমার স্পিরিচুয়াল কানেক্টিভিটি ঠিক করার জন্য সেই জায়গাগুলোতে কাজে লাগবে। তারপর আমরা যদি এখান থেকে একটু এক্সপান্ড করে আমাদের ফ্যামিলি সিচুয়েশনের কথা চিন্তা করি, আমাদের অফিস, যেটা এখানে মেনশন করেছে যে এখানে লিডার বা বস কিংবা ম্যানেজার, অথবা আমাদের সাথেও কিন্তু অনেক মানুষ কাজ করে, ইভেন আমি যদি অর্গানাইজেশনের একদম এন্ট্রি লেভেলের পিপল হই, আমারও তো কিছু কিছু ক্লিয়ার থাকে, অথবা অর্গানাইজেশনে আরো অনেক মানুষের সাথে মিলে আমি কাজ করি। এদের সবার জন্য এই নলেজটা রিলেভেন্ট। আমি আরো বলতাম যে এটা হয়তো শুনতে অবাক লাগতেছে, কিন্তু আপনি এই বইটা সম্পর্কে যদি ডিটেল না জানেন তাহলে আপনি এটা বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি। এতটুকু এক্সপ্লেন করলে তো হবে, তোমরা তো তোমাদের মতো করে আরো অ্যাড করবা, তাই না? ওকে, আচ্ছা, যদি আমার উত্তর মনে হয় এনাফ না, আমাকে বইলো। 2, আমি প্রচুর অলসতা করি এবং কাজ জমিয়ে রাখি, খানিকটা প্রোক্রাস্টিনেশন আছে। এই কোর্স কি আমার এই স্বভাব বদলাতে সাহায্য করবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ হ্যাবিট 1, হ্যাবিট 3 রাইটলি আইডেন্টিফাই করা হয়েছে এখানে। এমনকি হ্যাবিট 2, কারণ আমরা কোন জিনিসগুলো প্রোক্রাস্টিনেট করি, যে জিনিসগুলো আসলে আমরা ক্লিয়ারলি বুঝি না যে এই জিনিসটা করে আমার কি লাভ হবে। যেমন স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে তার বাবা মারা বেশি সিরিয়াস থাকে, স্টুডেন্ট অবস্থায় কেউ সিরিয়াস থাকে না, আমরাও ছিলাম না। কারণ লেখাপড়া করে যে জীবনের কিছু একটা হইতে পারে, এটা আসলে আমরা নিজেরা বিশ্বাস করতাম না। কিন্তু এখন জীবনে এসে আমরা যখন যেটা বিশ্বাস করি, যেটা ফিল করি, ওটার জন্য কিন্তু আমরা কষ্ট করি, চেষ্টা করি। আর যে জিনিসটা আমরা বুঝি না শর্ট টার্মে বেনিফিট দিবে না লং টার্মে, ওইগুলো আমরা শান্ত ফেলায় রাখি। তো হ্যাবিট 2 এর নাম হচ্ছে বিগিন উইথ এন্ড ইন মাইন্ড, আর হ্যাবিট 3 তো তোমরা লিখছো। তো এই তিনটা জিনিস অবশ্যই কাজ করবে। কিন্তু এই ধরনের একটা কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা বলবা যে একটা অভ্যাস বদলাতে হলে কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হয়। সো আমরা আশা করব যে কোর্সটা এনরোল করার সাথে সাথে আপনি শুধু যে স্যারের কাছে শিখবেন বা বইটা পড়বেন বা থিওরি গুলো জানবেন তা না, কিন্তু আপনাকে কিন্তু এটা আপনার জীবনে প্র্যাকটিস করতে হবে, এবং আপনাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনার এটা, আপনার স্বভাব বা হ্যাবিট, সেটা বদলাবে। এমনি এমনি বসে থেকে বা কথাবার্তা শুনে কিন্তু এটা বদলাবে না, কারোই বদলায় না। সো আপনাকে এটা চেষ্টা করতে হবে এবং কাজ করতে হবে। 3 নাম্বার, মানুষের সাথে আমার সম্পর্ক বা কমিউনিকেশন ভালো না, প্রায় ঝগড়া হয়। এখানে কি রিলেশনশিপ করার কোনো টেকনিক আছে? ইয়েস আছে, ঠিক মতোই লেখা হয়েছে এখানে যে হ্যাবিট 4, 5 এই দুইটা জায়গায় আমরা অন্যের কথা শুনি। হ্যাবিট 4 হচ্ছে আমরা উইন উইন চিন্তা করি। হ্যাবিট 6ও অ্যাড করতে পারো, যেখানে সিনার্জির কথা বলা হয়। সেই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। তবে আমি হলে অ্যাড করতাম যে আপনি যদি ভালো করে খেয়াল করেন, 7টা হ্যাবিটের মধ্যে 7th হ্যাবিট হচ্ছে কন্টিনিউয়াস রিনিউয়াল, মানে হচ্ছে সব সময় নিজেকে ইমপ্রুভ করতে হবে। এটা একটা নরমাল কমন হ্যাবিট। এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে 6টা হ্যাবিট। এই 6টা হ্যাবিট আসলে মূলত দুই ভাগে বিভক্ত, হ্যাবিট 1, 2, 3 আর হ্যাবিট 4, 5, 6। স্যার আপনি যেটা বলছেন আমাকে, এটা আপনার কিন্তু হ্যাবিট 4, 5, 6 এর মধ্যে যে পড়ছে। বাট মজার ব্যাপার, হ্যাবিট গুলো এমন ভাবে সাজানো আছে যে আপনি যদি 1 না জানেন তাহলে আপনি 2 আসলে ভালো করে করতে পারবেন না, 2 না জানলে 3 করতে পারবেন না। একইভাবে 1, 2, 3 না জানা থাকলে অ্যাকচুয়ালি আপনি 4 যতই শোনেন এবং বোঝেন, আপনি কাজে লাগাতে পারবেন না। সো অফকোর্স আপনার যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বলেছেন, সেগুলো ইমপ্রুভ হবে, কমিউনিকেশন ইমপ্রুভ হবে, ঝগড়া প্রবলেম সলভ হবে, কিন্তু আপনাকে হ্যাবিট 1, 2, 3 থেকে আপনাকে উন্নতি করে আস্তে আস্তে এগোতে হবে। হঠাৎ করে হ্যাবিট 4 বা 5 বা 6 আপনি হয়তো শুনবেন, বুঝবেন, বাট এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার জীবনে। সো আলটিমেটলি আপনার প্রবলেম সলভ করতে হলে আপনাকে পুরো জিনিসটাই শিখতে হবে। সারাদিন কাজ করেও মনে হয় কোনো কাজই হলো না, আমি বুঝবো কোন কাজটা, আমি কি বুঝবো কোন কাজটা আগে? ইয়েস, অফকোর্স, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আই থিঙ্ক এটার উত্তর হবে যে
ফার্স্ট অফ অল আমাদের হ্যাবিট 2 আপনাকে শেখাবে যে আসলে আপনার জীবনে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো আপনাকে করতে হবে, কোনগুলো করা উচিত, এবং আপনি যখন কোর্সটা করবেন তখন আপনার মিশন স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে আপনার লাইফের। আপনি চাইলে পরবর্তীতে এটা আরো ঘষা মাজা করে আরো উন্নত করতে পারবেন। সো একবার যখন আপনার মিশন স্টেটমেন্ট তৈরি হবে হ্যাবিট 2 এর আন্ডারে, তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনার জন্য কোন কাজটা জরুরি এবং কোন কাজটা জরুরি না। হ্যাঁ, এখন একটা জীবনে আপনি যা কিছু করবেন এটা তো সময় নিয়ে করতে হবে আপনাকে। সেজন্য আপনি আবার হ্যাবিট 3 করবেন, যেখানে বলা আছে পুট ফার্স্ট থিং ফার্স্ট, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। এখানে টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স এবং প্রায়োরিটি আপনি শিখবেন। Q1, Q2, Q3, Q4, এবং আলটিমেটলি আপনি Q2 টাতে কাজ করবেন। এই মুহূর্তে হয়তো স্যার আপনি বুঝতে পারছেন না এগুলা, কিন্তু আপনি যখন কোর্সের ভিতরে ঢুকে যাবেন আপনি বেশ ভালোই বুঝবেন যে বেশিরভাগ মানুষ Q1 এ সারাদিন অপারেট করে, অর্থাৎ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজ করতে থাকে, বার্ন আউট হয়ে যায়। আর বেশ বুদ্ধিমান মানুষরা যারা পৃথিবীতে বড় মানুষ হয়েছেন তারা আসলে Q2 তে সময় দেয়। সো Q2 আপনি করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার ওই যে কোন কাজটা আগে করব কোন এই প্রবলেমটা আপনার চলে যাবে। এবং এটা খেয়াল রাখবেন, কোর্সটা করলে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি কিন্তু এক রাতে আসলে কোনো কিছু শেষ করতে পারবেন না, একদিনে জীবনে কোনো কিছু শেষ হয় না। কাজেই আপনার ওই বোধটাও চলে যাবে যে আমি তো কোনো কাজই করতেছি না, বা আজকে সারাদিন কি কাজ করলাম। রাদার আপনি যতটুকু করবেন ততটুকুতেই আপনার সন্তুষ্টি থাকবে, এবং আপনি পরের দিন নতুন এনার্জি নিয়ে দিনটা শুরু করতে পারবেন। ওকে। গ্রেট হ্যাবিট বলতে কি আমরা ভোরে ঘুম থেকে ওঠার ব্যায়াম করার কথা বলছেন? উত্তর হচ্ছে না। আমরা কোনো একটা নির্দিষ্ট হ্যাবিটকে আমরা গ্রেট হ্যাবিট বলছি না। আমরা 7 হ্যাবিটসটাকেই গ্রেট হ্যাবিটস বলছি। যেহেতু 7 হ্যাবিটস একটা লাইসেন্স প্রোগ্রাম এবং এটার কপিরাইট আছে, কাজেই আমরা এই প্রোগ্রামটা 7 হ্যাবিটস নামে বলতে পারি না। রাদার আমরা এটা নিয়ে যখন কাজ করেছি আমরা দেখেছি যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটাকে গ্রেট হ্যাবিট নামে বলা হয়, কারণ গ্রেট পিপলদেরই গ্রেট হ্যাবিট থাকে। তাহলে আপনি যদি গ্রেট পিপল হতে চান, আপনি যদি আপনার জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনার ভিতর তো বড় কিছু অভ্যাস থাকতে হবে। সেই অভ্যাসগুলোকেই আমরা গ্রেট হ্যাবিটস বলছি। সেই হিসেবে বললে 7টা হ্যাবিটই কিন্তু গ্রেট হ্যাবিট। এখানে কোনো একটা নির্দিষ্ট হ্যাবিট না। কিন্তু আপনি বলেছেন সকালে ঘুম থেকে, এটা অফকোর্স এটা একটা ভালো হ্যাবিট, এটা একটা গ্রেট হ্যাবিট হবে। কিন্তু শুধু সেটা না, আরো অনেক কিছু এটার ভিতরে আসবে। জান্নাত, প্রশ্ন উত্তর কি হচ্ছে? নাকি আরো এলাবোরেট করা উচিত? আচ্ছা, আমি বলতে থাকি তারপর। কেউ, হ্যাঁ, বলো। হ্যাঁ ভাইয়া, হচ্ছে। আপনি যদি আরো কোনো কিছু এড করতে চান সেটাও আপনি একটু বলে ঠিক দিয়ে আছে। নাকি অন্যান্য কোয়েশ্চেন ওকে। গুলো। ওকে, ঠিক আছে। বইটি তো অনেক কঠিন বা বোরিং হতে পারে, কোর্সটি কি সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে? এখানে বলতে হবে যে আমার নিজের বলতে খারাপ লাগতেছে একটু। বলতে হবে এটাই স্যারের গুণ, যে স্যার অনেক কঠিন জিনিস অনেক সহজ করে বলে দিতে পারে। আপনি অনেক হয়তো স্যারের ভিডিও টিডিও দেখছেন, এবং স্যারের সম্পর্কে সবাই এই কথাটাই বলে। স্যারের সম্পর্কে কেউ কিন্তু এটা বলে না যে স্যার অনেক জানে কি জানে না। উনি শুধু সবাই বলে উনি সুন্দর স্টোরি টেল করতে পারে, এবং কিভাবে যেন উনি জিনিসগুলোকে জীবনের সাথে রিলেট করে দিতে পারে। তো উনি এই দায়িত্ব নিচ্ছেন, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন। প্রথমত বইটা আসলে কঠিন না। হয়তো ইংরেজি ভাষার বই আপনাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু বইটা নিজেই আসলে বোরিং বা কঠিন কিছু না। এবং আমাদের বিশ্বাস যখন আপনার কোর্সটা শেষ হবে ততদিনে আপনি বইটা ঝরঝর করে পড়তে পারবেন বা অন্যকে বলতে পারবেন। স্যার নিজে বলেন যে উনি 19 বার বইটা পড়ছেন, কারণ ওনার ভালো লাগে। এবং উনি যখনই নতুন করে পড়েন একবার করে, নতুন নতুন ভাবে বইটা ওনার কাছে আবির্ভূত হয় বা বের হয়ে আসে। সো আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। কোর্সের জিনিসপত্র আপনার ভিতরে ঢোকানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আপনি যদি না বুঝেন আপনি জাস্ট হ্যান্ড রেজ করবেন, এতটুকুই আপনার কাজ। এর বাইরে আপনাকে বুঝাই দিয়ে আপনাকে কোর্সের সমস্ত কিছু আপনার মাথায় ঢুকাই দেওয়াটা আমাদের দায়িত্ব। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এই জন্যই তো আপনি কোর্সে আসতেছেন। আর আপনি যদি একা পড়ে বুঝে করে নিতে পারেন তাও কোনো অসুবিধা নাই, কিন্তু স্যার আপনি এই জিনিসটা ফলো করেন, এই বইটা ফলো করেন, আপনার জীবনে সুন্দর হবে, অনেক ভালো হবে। আচ্ছা, এই কোর্সে কি শেখানো হবে? আমার মনে হয় এটা একটু ডিটেল করে বলি। তো আমরা মূলত এটা একটা বই, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এখানকার 7টা হ্যাবিট নিয়ে আমরা সবসময় কথা বলি। তো জেনারেলি সবাই মনে করে 7টা হ্যাবিট, কিন্তু আসলে কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হয়। সেটা কোনো হ্যাবিট না, কিন্তু আমরা বলি ফাউন্ডেশন। বইয়ের মধ্যেও এটাকে ফাউন্ডেশন বলা হয়েছে, স্যারও এটাকে ফাউন্ডেশন বলে। তো ফাউন্ডেশনটাও কিন্তু আমাদের একদিন লাগে, অর্থাৎ একটা সপ্তাহ আমরা ফাউন্ডেশনেই ব্যয় করব, কারণ হ্যাবিট গুলো শেখার আগে ফাউন্ডেশন ঠিক করতে হয়। ঠিক যেমন একটা 7 তলা বিল্ডিং তোলার আগে আপনি মাটির নিচে কিছু ফাউন্ডেশন তৈরি করবেন, ঠিক সেরকম। তো ফাউন্ডেশনটা একটা এরিয়া, আর 7টা হ্যাবিট নিজেরাই প্রত্যেক একটা একটা করে এরিয়া, সব মিলে আসলে 8টা এরিয়া তৈরি হবে। এই কোর্সে আমরা এই 8টা এরিয়া থিওরি, সেটাকে আমরা প্র্যাকটিসে কনভার্ট করব, এবং সেটাকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন এক্সাম্পল আমাদের দেশের মানুষের জন্য, এবং বিভিন্ন বয়সী আপনি যেরকম
সে যেটা তাকে বললা সেটা যে আপনি যেমন স্যার চাকরি করেন, বা যে স্টুডেন্ট তাকে বলল আপনি যেমন স্টুডেন্ট, বা যিনি গৃহিণী আপনি হয়তো গৃহিণী। সো আপনাদের জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো স্যার এক্সপ্লেন করবে। তবে অবশ্যই হ্যাঁ, আপনাদেরকেও মাঝে মাঝে প্রশ্ন করতে হবে, তাহলে জিনিসগুলো কানেক্ট করা বেশি সুবিধা হবে। তো আমরা চাই কোর্সের বিষয়গুলো আপনি ভালো করে বুঝে নেবেন, এবং স্যার আপনাদেরকে যে সমস্ত প্র্যাকটিস সাজেস্ট করবে ওগুলো আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে করবেন। দেখেন আমরা কিন্তু কোর্সটা চাইলে 2 দিনে শেষ করে দিতে পারতাম। 8 দিনে 8 দুগুণে 16 ঘন্টাই তো আসলে আমরা আলোচনা করব। আপনি কিন্তু চাইলে আমরা 2 দিনে 8 দুগুণে 16 ঘন্টা করে ফেলতে পারতাম। মানে আই থিঙ্ক অঙ্কটা একই রকম, তো এই জন্য গোলমাল মনে হচ্ছে। আমি বললাম 8 সপ্তাহে তো আমরা প্রতি সপ্তাহে 2 ঘন্টা করে ক্লাস করবো, প্লাস মাইনাস। তো 2 ঘন্টা করে ধরলে টোটাল তো আসলে 16 ঘন্টা। সেই হিসেবে আমরা যদি 2 দিন পর পর করতাম, শুক্র শনিবার, তাও তো 16 ঘন্টাই হয়ে যেত। তাহলে আমরা কেন 2 দিনে না করে কোর্সটা 8 সপ্তাহে করতেছি? এর একটা বড় কারণ, কোর্সটা শিখা ইম্পর্টেন্ট না, স্যার এটার উপর খুব জোর দেন। হ্যাঁ, বাস্তবে আমি জানি মুখস্থ বলে দিলাম হ্যাবিট 1, এটা হ্যাবিট 2, তাতে কিছুই যায় আসবে না। জীবনে পরিবর্তন আসবে যদি আপনি 8টা হ্যাবিট নাও জানেন, 7টা হ্যাবিট নাও, আপনি একটা হ্যাবিট জানেন এবং এটা আপনি প্রয়োগ করেন আপনার লাইফে, তাহলে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য তো সময়ের প্রয়োজন। এই জন্যই কোর্সটা সাজানো হয়েছে যে বৃহস্পতিবার রাতে আপনি শুনবেন কোর্সটা, তারপর বুঝবেন, তারপর আপনি শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার লাইফে আপনি ওই হ্যাবিট গুলা বা ওইগুলা প্র্যাকটিস করতে থাকবেন। এবং আপনার কি মনে হয় না হয় আপনি নোট করবেন, গ্রুপে লিখতে থাকবেন। স্যার সারা সপ্তাহ গ্রুপে হয়তো ফিডব্যাক দিবে, আমরা ফিডব্যাক দিব আপনাকে। তারপর নেক্সট বৃহস্পতিবার আবার আপনি এসে একদম প্রথম 15-20 মিনিটে ভালো করে শুনে নিলেন কোন জায়গায় কারেক্ট ভুল হয়েছে, কি কি ইমপ্রুভ করতে হবে, এবং আপনি তারপরের হ্যাবিটটা নিয়ে কথা শুরু হবে। সো আমরা শুধু শিখাবো না, আমরা চেষ্টা করব এটা আপনার একদম ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে যখন যে কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেন গুলো লিখে রাখতে হবে। যারা 7 এবং 8 বইটি পড়েছেন অ্যাডভান্স অডিয়েন্স, তারা বলবে আমি প্রোঅ্যাক্টিভ কনসেপ্টটি জানি, কিন্তু যখন আমার বস বা পরিবার খুব টক্সিক আচরণ করে তখন রিঅ্যাক্টিভ না হয়ে খুব কঠিন এমন পরিস্থিতিতে সার্কেল অফ কন্ট্রোল কিভাবে ধরে রাখবো? ইয়া, সো এটার প্রশ্ন উত্তরে বলবে যে দেখেন, প্রথমত আমরা বারবার বলি, সবসময় বলি যে একটা জিনিস জানা এবং এটা অ্যাপ্লাই করা কিন্তু এক জিনিস না। আম আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা একটা কিছু শিখি, ১ম দিনই কিন্তু আমরা পারফেক্ট হই না। সো আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন আপনি হয়তো স্যার প্রোঅ্যাক্টিভ শুধু না, আপনি হয়তো ৭ টা হ্যাবিটই হয়তোবা জানেন। কিন্তু হয়তো আপনি এনাফ প্র্যাকটিস করেন নাই। তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল মুহূর্তে আসলে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন না। এবং স্যার যদি আপনি একটা উদাহরণ দেখেন, তাহলে পৃথিবীর বিখ্যাত যে খেলোয়াড়রা আছে, দেখেন মেসি আছে বা রোনাল্ডো আছে, বা সবগুলা ৩-৪ টা দলের প্লেয়ারের নাম বইলেও আবার, নাহলে আর্জেন্টিনার ফলোয়াররা আবার খেপে যাবে। ক্রিশ্চিয়ানো রোনালদো আছে স্যার, দেখেন ওনাদের বৈশিষ্ট্য কি স্যার? ওনারা যদি ডি বক্সের আশপাশে বল পায়, ওনারা কিন্তু ঠিকই গোল দিয়ে দেয়। কিন্তু স্যার দেখেন যারা ফিফার র্যাঙ্কিং এ অনেক পিছনে স্যার, এখন দেখেন বাংলাদেশে হামজা চৌধুরী বা দু একজন ভালো প্লেয়ার ছাড়া স্যার আমরাও কিন্তু অনেকবার স্যার বল পাই, কিন্তু আমরা কিন্তু গোলে শট করতে পারি না। কিন্তু স্যার আমাদের দেশের প্লেয়াররা কি ফুটবল খেলা জানে না স্যার? ফুটবলের তো সব নিয়ম তারা জানে। কিন্তু স্যার জানা এবং সময় মতো এটা দেওয়া কিন্তু পার্থক্য আছে। তো মেসি কি করে স্যার? মেসি ওয়ার্ল্ড লেভেলে প্র্যাকটিস করছে, এবং তার ভালো কোচ আছে, এবং সে ভালো এনভায়রনমেন্টে থাকে। তার সতীর্থরা ভালো ভালো প্লেয়ার, এবং সে তাদের সাথে কন্টিনিউয়াসলি স্যার প্র্যাকটিস করে। সে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার। তারপরে সে প্র্যাকটিস করে। এবং সেই জন্য তার শরীর এবং তার স্নায়ু, অর্থাৎ তার নিউরন এবং তার মোটর, অর্থাৎ আমাদের মাসল গুলো স্যার কানেক্টেড হয়ে গেছে। এবং সে অনেক সময় অনেক শট নেয় যেটা সে নিজেই জানে না। তার সাবকনসিয়াস মাইন্ড থেকে শটটা হয়ে যায়। তো কাজেই স্যার আপনি যে সিচুয়েশন গুলোর কথা বলছেন এগুলো খুবই সিরিয়াস, ক্রিটিক্যাল। আমরাও স্যার সবাই এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যাই। কিন্তু স্যার এটার জন্য আমাদের এনাফ প্রস্তুতি নিতে হবে। যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে স্যার আপনি নিজের সার্কেল অফ কন্ট্রোলে থাকতে পারবেন, আপনি প্রোঅ্যাক্টিভনেস এপ্লাই করতে পারবেন। আপনি মেসির মতো খেলতে পারবেন। আর যদি স্যার এটা আপনি না করেন, বা আমরা যদি এটা না করি, যতই ১ সেকেন্ড। হ্যাঁ, ওকে। সো যদি স্যার আপনি এটা না করেন, তাহলে স্যার আপনি হয়তো থিওরিটা জানতে পারেন স্যার, আপনি রাগ করবেন না আমার কথা শুনে। কিন্তু স্যার আপনি বাংলাদেশের প্লেয়ারের মতো হয়ে যাবেন। আপনি কিন্তু স্যার ডি বক্সে বল পেলেও গোল দিতে পারবেন না। এবং সেই প্রবলেমটাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ করছি। সো স্যার আপনি শিখেন, এটাকে এপ্লাই করতে শেখেন, এবং আমরা খুব জোর দেই বারবার প্র্যাকটিস করা। স্যার বইয়ের যদি আপনি শেষের দিকে কখনো খুলেন, বইটা তো আমরা দিব স্যার আপনাকে, দেখবেন ওইখানে কিন্তু স্যার যিনি মূল লেখক স্টিফেন কোভে, ওনাকেই একজন মানুষ প্রশ্ন করেছিল যে মিস্টার স্টিফেন কোভে, আপনি কতটুকু পারেন? উনি কিন্তু নিজেই বলেছেন যে আমিও এখনো 7 হ্যাবিটস এর ছাত্র। আমিও 7 হ্যাবিট শিখি। তাহলে স্যার বুঝেন, মানুষের জীবনে কিন্তু সিচুয়েশন গুলো একেকজনের জন্য একেকটা পরিস্থিতি একেক রকম। স্টিফেন কোভে নিজেও বলতেছেন উনি শেখেন স্যার। কাজেই স্যার আমাদের শেখার কোনোদিন কোনো শেষ হবে না। কাজেই আমরা যদি এটা চালু রাখতে পারি, তাহলে আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারবো। যাই হোক, আমি আমার মতো করে বলতেছি, জানি না তোমরা কিন্তু রাইট রং করে কথা বলিও। আমি তো আর এত ভালো সেলস পারি না।
আচ্ছা, এবার হচ্ছে বইতে উইন উইন কথাটি বলা হয়েছে, কিন্তু বাস্তব দুনিয়ায় তো কম্পিটিটিভ। আপনি কি সবসময় উইন উইন ভাবি আমি সরলতার সুযোগ নেবে? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার উত্তর দিবা যে হ্যাঁ স্যার, এই প্রশ্নটা আমরা অনেকের কাছে পাই। ইভেন স্যার যখন কোর্সটা নেন বা ট্রেনিংটা করান, কর্পোরেটেও করান, অনেকেই এই প্রশ্নটা করে। অনেকের কাছে মনে হয় উইন উইন মানে মনে হয় আমার সরলতার সুযোগ কেউ নেবে। স্যার এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয় না। উইন উইন মানে হচ্ছে আপনি নিজের উইনটা আপনি এনশিওর করছেন, সাথে সাথে আপনি অন্যের উইনটাও এনশিওর করছেন। স্যার আমি আপনাকে একটা কমন উদাহরণ দিই। আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই, আমরা একটা কাপড় কিনতে যাই, আমরা কিন্তু স্যার কম দামে জিনিসটা চাই। দোকানদার যতই কম দেখ, আমরা কিন্তু তার উপর আবার বার্গেন করে আরো কমাতে চাই স্যার। সেক্ষেত্রে আমরা কিন্তু স্যার প্রায় সময় ভুলে যাই যে এই দোকানদার যে সারাদিন এখানে বসে কাজটা করছে, তারও কিন্তু সংসার আছে, তারও কিন্তু পরিবার আছে, সে একটা উপার্জনের জন্য এখানে এসে বসছে। তাহলে স্যার ওরও তো স্যার কিছু একটা লাভ করতে হবে। তাহলে ওরকে যদি স্যার আমরা চাপিয়ে দেই এবং ও যদি লস করে আমাকে জিনিস দিতে শুরু করে, তাহলে স্যার ও দোকান চালাতে পারবে না। আর ও কিরকম ব্যবসা করছে যে আমাকে লস করে জিনিস দিবে, এটাও তো স্যার প্র্যাকটিক্যাল না। আমি তো স্যার নিজে কোনোদিন কাপড়ের ব্যবসা করব না। তাহলে আমি কিন্তু চাই আমার পাশে একটা ভালো দোকানদার থাকুক, যে মানসম্মত কাপড় প্রয়োজনীয় দামে বিক্রি করবে এবং আমিও তাকে একটা সার্টেন লাভ দিয়ে আমি নিব। তখন যখন স্যার আমি এভাবে চিন্তা করতে শুরু করি, তখন আমি আসলে স্যার ওর লাভটাও এনশিওর করি। তখন আমি স্যার ওর উইন এনশিওর করলাম। আর ও যখন আমাকে একটা ভালো কাপড় দিল সঠিক দামে, আমার উইনটা এনশিওর হলো। এভাবেই স্যার আমাদের উইন উইন রিলেশনশিপ তৈরি হয়। এটা কিন্তু স্যার আমাদের পরিবারে হয়। আমাদের পরিবারের সাথে সাপোর্টিং অনেক মানুষ থাকে, আমাদের ড্রাইভার থাকে, আমাদের কারো বাসায় হয়তো সাপোর্টিং স্টাফ থাকে, আমাদের অফিসে আমাদের টিম থাকে, আমাদের অধস্তন পিপল থাকে। আমরা যদি স্যার সবসময় নিয়েই যাই, মানুষ কিন্তু দিতে দিতে একসময় নিঃস্ব হয়ে যাবে এবং সেই সম্পর্কগুলো কিন্তু স্যার ভালো থাকে না। কাজেই উইন উইন হচ্ছে এমন একটা কনসেপ্ট এবং আন্ডারস্ট্যান্ডিং, যেখানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি যেমন নেব, আমি আবার এনশোর করব আমি তাকে দিচ্ছি কিনা। এবং এই দুটো এনশিওর করার মধ্য দিয়ে আমরা উইন উইন হয়ে আগায় যাই, তখন স্যার সম্পর্কগুলো অনেক শক্ত হয়, দীর্ঘমেয়াদী হয়। এখানে আসলে একজন আরেকজনকে ঠকানোর কোনো বিষয় নাই। আর হ্যাঁ, ঠকানোর কথা যদি বলেন স্যার, সেটা তো স্যার জীবনের সব জায়গাতে আছে। যে কোনো মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে। সেখানে অবশ্যই আপনি বুদ্ধিমত্তার সাথে আপনি যাতে হেরে না যান বা ঠকে না যান সেই ব্যবস্থা নেবেন। হ্যাঁ, ঠকিয়ে দেওয়া আর উইন উইন স্যার দুইটা আলাদা জিনিস। 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। সিনার্জি। সবাই মিলে ভালো কিছু করা, শুনতে ভালো শোনায়, কিন্তু টিম যখন কেউ থাকে যার সাথে আমার মতের মিল নাই, তখন তার সাথে সিনার্জি করব কিভাবে? খুবই ভালো প্রশ্ন। আমি বারবার বলছি আমি জানি না এগুলো কি চ্যাট জিপিটি থেকে বের করছো কিনা, বাট এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আচ্ছা, বলতে হবে স্যার সিনার্জি কিন্তু হচ্ছে 6 নাম্বার হ্যাবিট। অর্থাৎ আপনি কোর্সের একদম শেষ দিকে চলে গেছেন, আপনি হিমালয়ের টপে উঠে গেছেন, কিন্তু স্যার আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিনার্জিতে কিন্তু আমরা একদিনে যাব না। এবং হ্যাবিট গুলো এমন ভাবে সাজানো, ওই যে আগে একটা উদাহরণ দিয়েছি, 1 2 3 করে তারপর 4 5 6 যেতে হয়। তো স্যার আপনি খেয়াল করেন, হ্যাবিট 6 যাওয়ার আগে কিন্তু আপনি হ্যাবিট 5 হয়ে যাবেন। হ্যাবিট 5 কি স্যার? অন্যের কথা শোনা। আমাদের যে বড় বড় কনফ্লিক্ট গুলো হয় স্যার, এটা সবচেয়ে বড় কারণ কি জানেন স্যার? আমরা আসলে অন্যের উইনটা বুঝি না, অন্যের গোলটা আমরা বুঝি না। অনেক সময় ওই মানুষটা তার নিজের গোলই বোঝে না, এবং এই না বোঝার কারণে আমরা কি করি, অ্যাপারেন্ট বিষয় নিয়ে আমরা ঝগড়া তর্ক করতে থাকি। ছেলে মেয়ের মধ্যে বিভেদ হয়, গায়ের কালার নিয়ে বিভেদ হয়, দেশের কোন অঞ্চলের মানুষ কে সেটা নিয়ে বিভেদ হয়, কে স্যারের প্রিয় পাত্র সেটা নিয়ে বিভেদ হয়। কিন্তু স্যার খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এইটা আলটিমেট লক্ষ্য না আমাদের জীবনের। আমরা যদি একটা চাকরি করতে যাই কিংবা আমরা একটা পরিবারের মধ্যে থাকি বা আমরা সমাজে চলি, আসলে কিন্তু আমরা চাই সবাই মিলে একটা বড় কিছু অ্যাচিভ করব। এবং এই বড় কিছু অ্যাচিভ করার পথে আমাদের যদি লক্ষ্যটা ঠিকমতো সেট করা থাকে, তাহলে কিন্তু বাকি জিনিসটা হচ্ছে অন্যের কাছে শোনা, যে তুমি কিভাবে এখানে পৌঁছাতে চাও আর আমি এখানে পৌঁছাতে চাই, এভাবে পৌঁছাতে চাই। স্যার এমন কি হইতে পারে যে একই জায়গায় পৌঁছাবে, কেউ ভুল পথে পৌঁছাবে আর কেউ সঠিক পথে পৌঁছাবে? এটা কিন্তু হবে না। হয়তো যে ভুল পথের কথাটা জোর দিয়ে বলছে, আইদার সে ঠিক মতো জানে না, অথবা স্যার আপনি হয়তো না জেনেই জোর করে কিছু বলছেন বেসড অন ইগো অর এনিথিং। আমি স্যার উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি কিন্তু স্যার বলছি না যে আপনি ভুল করছেন। এরকম হয় স্যার আমাদের জীবনে। এবং স্যার পরিবারের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ হতে থাকে এবং একটা টক্সিক পরিবার পরিণত হয়। কিন্তু তারা দুজন তো স্যার অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল। তারা কি দুজন খারাপ চায় নিজের সন্তানদের, নিজের পরিবার? না। আসলে তারা, তাদের চিন্তার ধরনটা আলাদা। 7 হ্যাবিটস কি করে? আপনাকে ওপেন করে দেয়, আপনাকে চিন্তা করতে শেখায় এবং আপনি অন্যের কথা শোনার জন্য প্রস্তুত হন। স্যার আপনার যখন 1 2 3 জানা থাকবে, আপনি যখন নিজের উপর আত্মবিশ্বাসী হবেন, আপনার লক্ষ্য সম্পর্কে আপনি জানবেন, আপনি যখন হ্যাবিট 4 করবেন, আপনি যখন জানবেন কিভাবে নিজের উইন করতে হবে এবং কিভাবে অন্যের উইন এনশিওর করতে হবে স্যার, তখন আপনার মধ্যে কোনো ভয় থাকবে না। আপনি স্যার অন্যের কথা শুনবেন, কারণ আপনি জানেন আপনার উইন কিভাবে করতে হয়। কেউ আপনার উইন আপনার থেকে ছিনিয়ে নিতে তো পারবে না, আপনি তো কনফিডেন্ট স্যার। তখন আপনি স্যার অনেক ধৈর্যশীল হবেন এবং আপনি অন্যের কথা শুনবেন। এবং যখন স্যার আপনি অন্যের কথা শুনবেন, তখন সেই মানুষটা আপনার উপর সহমর্মী হবে। 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি শুনবেন, সেও তখন স্যার আপনার কথা শুনবে। আর এই ডায়লগটা যখন হবে স্যার, দুইজন যখন আপনারা কথা বলবেন, তখন অটোমেটিক আপনাদের মধ্যকার ওই যে কনফ্লিক্ট
কনফ্লিক্টের ইয়েটা চলে যাবে, কারণ আপনি ওই লোকটার ভিউ পয়েন্টটা বুঝতে পারবেন। সে যদি কোনো ভুল করে থাকে স্যার, আপনি তাকে ভুল না বলে তাকে সঠিক উদাহরণ তুলে ধরে তার প্যারাডাইমটি কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আবার আপনারও ভুল থাকলে আপনি যদি স্যার উদার থাকেন এবং কথা বলেন, আপনি কিন্তু স্যার অন্যের মত নিতে চাইবেন, কারণ আপনি এত কষ্ট করছেন জীবনে, আপনি তো স্যার চান না জীবনে একটা ভুল জায়গায় পৌঁছাতে বিকজ অফ ইগো। তাহলে স্যার আপনারা যখন দুজন দুজন মানুষ কথা বলবেন, তখন অটোমেটিক কনফ্লিক্টটা চলে যাবে এবং আপনারা দুজন একসাথে মিলে কাজ করবেন। স্যার আমি একটু বলি, আপনার হয়তো মনে হতে পারে, আচ্ছা আমি তো 7 হ্যাবিটস এর কোর্স করলাম, কিন্তু আমার টিমের উনি তো করলো না, যার সাথে আমার কনফ্লিক্ট হয়, তাহলে তো উনি বুঝবে না। হ্যাঁ স্যার, কথাটা ঠিকই। এখন স্যার ওনাকে কোর্সে আনবো কিভাবে স্যার? এটা আপনি বললেও আসবে না, আপনার সাথে তো এখনই কনফ্লিক্ট। আর আমি স্যার ওনাকে চিনি না স্যার। আপনি স্যার করেন, আপনি নতুনটা ভালো কিছু দিয়ে স্যার শুরু করেন। আপনার উদাহরণ থেকে হয়তো উনি একদিন বুঝতে শিখবে। আপনার পরিবর্তন দেখে উনি স্যার হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার আপনার আপনার ভিতর কিভাবে পরিবর্তন হলো। আপনি হয়তো তখন স্যার 7 হ্যাবিটস এর কথা বলবেন। তখন হয়তো উনিও এরকম একটা জিনিস এখানে করুক, অন্য কারো কাছে করুক, বইটা পড়ুক, উনি কিন্তু স্যার শিখে ফেলবে। তখন স্যার এই প্রবলেম গুলো চলে যাবে। আসলে একটা বই, গ্রেড বই কিন্তু এভাবেই হয়, একটা কনসেপ্ট গ্রেড এভাবেই হয়, মানুষ কিন্তু মানুষকে বলে স্যার, এবং এভাবেই আস্তে আস্তে জিনিসটা ছড়িয়ে যাবে। আজকে স্যার দায়িত্ব আপনার কাঁধে, আপনি স্যার সিদ্ধান্ত নেবেন আপনার জীবনের জন্য। অন্য কি করবে স্যার সেটা তো ইম্পর্টেন্ট না। আপনার জীবনের জন্য আপনি সঠিক মনে করলে স্যার আপনি কোর্স এনরোল করবেন, আপনি করবেন এবং আপনার জীবনকে সুন্দর করবেন। আরেকজনের জন্য তো স্যার আপনি আপনার জীবন খারাপ করে রাখবেন, এরকম হইতে পারে। আমি মনে হয় ভালো সেলসম্যান হয়ে যাচ্ছি। ওকে। আমি রুটিন করি, কিন্তু জরুরি কাজ এসে সবসময় গুরুত্বপূর্ণ কাজকে নষ্ট করে দেয়। হ্যাঁ, এটা তো খুব সহজ আসলে এটার উত্তর। এটার উত্তর হচ্ছে ইয়েস স্যার, এটাই আমাদের লাইফের প্রবলেম। ইয়েস ম্যাডাম, এটাই আমাদের লাইফের প্রবলেম, এবং এই প্রবলেম থেকে আমরা বের হতে পারি না। এবং বলবা তোমরা যে আমরাও স্যার এই প্রবলেমটার মধ্যে পড়ে যাই, তখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে আলাপ করি, আবার ওই যে চার 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 বক্সের ম্যাট্রিক্স তৈরি করি, আমরা রিভিউ করি, দেখি, এবং কোনোভাবেই আমাদের আর্জেন্সি ট্র্যাপে পড়া যাবে না। যদিও এটা খুব কমন জিনিস, কিন্তু আমাদের কোনোভাবে আর্জেন্সি ট্র্যাপে পড়া যাবে না। এজন্য আমাদেরকে 3 এবং 4 নম্বর কোয়াড্রেন্ট থেকে যখন কোর্স করবেন আরো দেখতে পারবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন, ওখান থেকে সময় বের করে করে আমাদেরকে ইম্পর্টেন্টের বক্সে আমাদেরকে টাইম দিতে হবে। এবং আমরা যত ইম্পর্টেন্টের বক্সে টাইম দিব, তত আমাদের আর্জেন্সি ট্র্যাপ কমে যাবে। স্যার একটা খুব ভালো উদাহরণ দেয় সব সময়, দেখবেন বাসা বাড়িতে কিন্তু বা অফিসে ফায়ার প্রিভেনশন সিস্টেম লাগানো দরকার। ফায়ার প্রিভেনশন সিস্টেম থাকলে কি হয়, যদি কোনো একটা জায়গায় আল্লাহ মাফ করুক একটু আগুন লেগে যায়, তাহলে ওখান থেকে স্প্রিন্টার দিয়ে পানি বের হয়ে আসে, অথবা সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে, সবাই দৌড়ে এসে একটা সামান্য জায়গায় আগুনকে পানি দিয়ে নিভিয়ে দেয়, সামান্য একটু ক্ষতি হয়। কিন্তু এই ফায়ার প্রিভেনশন সিস্টেম না যখন থাকে না, তখন কি হয়, একটা জায়গায় আগুন লেগে এটা এত বিস্তৃত হয়। প্রতি বছর দেখবেন স্যার ঢাকা শহরে কিন্তু 2টা 3টা খুব মারাত্মক খারাপ দুর্ঘটনা ঘটে, এবং আমরা টিভি স্ক্রলে দেখি যে একটা জায়গায় 40 জন মানুষ, 30 জন মানুষ মারা গেল। তখন আমাদের মনে হয় যে আল্লাহ, আমরা তো ফায়ার প্রিভেনশন সিস্টেম কেন বসালাম না? কিন্তু স্যার কেন বসায় না? এত উদাহরণ আমরা দেখি সামনে, মানুষের মৃত্যু, তারপরও তো স্যার ফায়ার প্রিভেনশন সিস্টেম বসায় না। কারণ স্যার ফায়ার প্রিভেনশন সিস্টেম বসাতে একটু খরচ হয়। সবাই মনে করে এই খরচটা আমি অ্যাভয়েড করব, কিন্তু এই খরচটা অ্যাভয়েড করতে গিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে যে মানুষের জীবন পর্যন্ত চলে যায়, যেটা অমূল্য, যেটাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এমনকি ওই সম্পদটাও তো স্যার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একটা রুমের যদি একটা কোনায় আগুন লাগলে প্রিভেনশন সিস্টেম থাকার জন্য যদি আমি আগুনটা নিভিয়ে দিতে পারতাম, আর পুরো বিল্ডিংটা আমার জ্বলে পুড়ে গেল, আমার তো কোটি কোটি টাকার সম্পদ হারিয়ে গেল। সেই হিসেবে চিন্তা করলে কিন্তু দেখা যায় কয়েক লক্ষ টাকার প্রিভেনশন সিস্টেম বসানো অনেক ভালো, কিন্তু স্যার মানুষ বসায় না। এইটাই স্যার কোয়াড্রেন্ট 2, এই যে ফায়ার প্রিভেনশন সিস্টেম। স্যার আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আসলে ফায়ার প্রিভেনশন সিস্টেম ইম্পর্টেন্ট, আগুন নেভানো ইম্পর্টেন্ট না। কিন্তু যখন আপনি ফায়ার প্রিভেনশন সিস্টেম বসাবেন না, আপনার জীবনে স্যার আগুনই থাকবে, এবং আপনি সারাদিন খালি দৌড়াবেন পানি নিয়ে, এবং জীবনটাও নষ্ট হয়ে যাবে, এবং আপনার সারা জীবনের পরিশ্রমটাই শুধু থাকবে, আর কিছুই থাকবে না। সো এই জন্য আমরা স্যার সবসময় অনুরোধ করি যে শুধু শিখবেন না, সাথে সাথে ইম্পর্টেন্সের ট্র্যাকে আপনি কাজ করবেন। দেখবেন স্যার ভালো স্টুডেন্টরা কি করে, সারা বছর পড়াশোনা করে রাখে, পরীক্ষার আগের দিন সুন্দর করে রিভাইজ দেয়, রিভাইজ দেওয়া জিনিসগুলো 2-3 বার লেখে, সে কিন্তু পরীক্ষার হলে ভালো করে। আর সারা জীবনের পড়া যে স্যার পরীক্ষার আগের দিন পড়ে, ও কিন্তু স্যার কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। এখানেও স্যার আমাদের জীবনে কিন্তু Q2 Q1 আমরা খুঁজে পাই। সো অবশ্যই স্যার Q2 তে আপনাকে সময় দিতে হবে, এবং এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি হয়তো জানেন ইতিমধ্যে, যেহেতু আপনি বলেছেন যে আপনি জানেন কিন্তু করতে পারেন না, এটা আপনাকে ধরে রাখতে হবে। এখানে ডিসিপ্লিনের কথা লেখা আছে, সেটাও খুব ভালো। আর ওই কথাটা বলতে হবে যে হ্যাবিট গুলো কিন্তু অভ্যাসে পরিণত না করলে আসলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। আপনি বই মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে রেজাল্ট পাওয়া যাবে না। ওকে। শার্পেন দ্য বা নিজেকে সময় দেওয়াটা আমার কাছে সময় নষ্ট মনে হয়। কাজের অনেক চাপ
গিল্ট ফিল না করে কিভাবে বিশ্রাম নিব। হ্যাঁ, এটা বলবা, আমি তো এই প্রশ্ন উত্তর সবসময় দেই এবং সবসময় বলি যে দেখেন আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে চলে আসছি যেখানে আমাদের সবসময় আমরা হারি, সবসময় আমরা দৌড়ের উপর থাকি। স্যার আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাবে যে কোনো একজন পরিপূর্ণ সুস্থ মানুষ, আপনার আমার মতো মানুষ, ডেইলি যে টোটাল কাজ করি তার 60% আমরা কাজে লাগাই, 40% স্যার আমাদের ওয়েস্টেজ হয়ে যায়। এই 40% ওয়েস্টেজ কি স্যার? আপনি স্যার শুধু যদি সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দেখেন, আপনার সোশ্যাল মিডিয়ায় হয়তো ডেইলি 20-30 মিনিট সময় চলে যায় স্যার। ওখান থেকে কি আমরা স্যার আসলে কিছু শিখি? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো স্যার আপনি হয়তো রাগ করে বলতে পারেন আমি অনেক কিছু শিখি, কিন্তু স্যার আমাদের অবজারভেশন হচ্ছে বেশিরভাগ সময় আমরা কিন্তু ডে ড্রিমিং করি, জাস্ট স্ক্রোল করে সময় কাটাই। এরকম ভাবে আরো অনেকগুলো জিনিস আছে। একজন মানুষ যদি সারাদিন 10 ঘন্টা কাজ করে বলে দাবি করে, তাহলে 4 ঘন্টায় সে কিন্তু অপচয় করে। এই অপচয় থেকে তো আধা ঘন্টা সময় নিজের জন্য বের করা যায়, এবং আধা ঘন্টা সময় যদি নিজের জন্য বার করা যায় তাহলে কিন্তু স্যার চিন্তা করার সুযোগ আছে যে আমি আসলে কি ঠিক করছি কি ঠিক করছি না। এবং স্যার শার্পেন দ্য স কিন্তু 7th হ্যাবিট, অর্থাৎ ততদিনে আপনি কিন্তু 6টা হ্যাবিট পার হয়ে গেছেন। তাহলে আপনি কিন্তু এখন জানেন যে আমার কোন হ্যাবিটে কোন কাজটা করার কথা কিন্তু আপনি করছেন না। তখন স্যার আপনি ওটা আইডেন্টিফাই করবেন, এবং একদিনই সবগুলো পারার দরকার নাই। কিন্তু আপনি যদি গ্যাপটা বের করতে পারেন, আপনি প্ল্যান করতে পারবেন যে এই সপ্তাহে তাহলে আমি এটা নিয়ে কাজ করি। যেমন আমাদের কোর্সে আমরা প্রথম সপ্তাহে হ্যাবিট ফাউন্ডেশন দিয়ে কাজ করাবো, দ্বিতীয় সপ্তাহে হ্যাবিট 1 দিয়ে কাজ করাবো, একইভাবে আমাদের শেষ পর্যন্ত চলতে থাকবে। সো আপনাকে কন্টিনিউয়াসলি নিজের সাথে একটু করে কথা বলতে হবে, এবং এটা স্যার কখনোই গিলটি ফিল করার দরকার নাই, বা আপনার কাছে মনে হচ্ছে এটা solution, আপনি নিজেকে যে সময়টা দিবেন এটাই জীবনের সবচেয়ে সেরা সময়। আপনি স্যার সারা জীবন অন্যের জন্য দিচ্ছেন, কিন্তু বাঁচতেছেন তো স্যার নিজের জন্য। নিজের জন্য কি স্যার ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবেন না? ওকে, 6 নম্বর, আমি বইটি পড়েছি কিন্তু সবকিছু কিছুদিন পর সব ভুলে গেছি। এই কোর্স কি ধরনের ফ্রেমওয়ার্ক আছে যা আমাকে অভ্যাসগুলো বা লং টার্মে প্র্যাকটিস করতে বাধ্য করবে? এই উত্তর তো দিয়ে দিছি। আই থিংক আগের উত্তরগুলো কারেক্ট করলে তোমরা পেয়ে যাবা যে এটা আমরা জানি বই তো আমরা পড়তেই পারি, কিন্তু বইটা পড়াটা ইম্পর্টেন্ট না, প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা 8 সপ্তাহে স্প্রেড করছি, আমরা 2 দিনে করছি না কোর্সটা। এবং এই সময়ের মধ্যে স্যার আপনাদেরকে অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিবে, এবং আপনারা সেই প্র্যাকটিস গুলো ফলো করবেন, সারা সপ্তাহ রিপোর্ট দিবেন, না পারলে সেটা লিখবেন। এবং আমাদের কাছে এই পুরো সপ্তাহে আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন এটা ইম্পর্টেন্ট। এবং আশা করি আপনি যদি 8 সপ্তাহ স্যারের সাথে থাকেন, একটা ভালো কমিউনিটির সাথে থাকেন, এবং পুরো 8 সপ্তাহ মানে কিন্তু 2 মাস, কম সময় না কিন্তু, প্রায় 60 দিন। আপনি যদি 60 দিন ভালো একটা অভ্যাসের মধ্যে থাকেন, একটা নর্মাল অভ্যাস তৈরি হতে 21 দিন থেকে 66 দিন সময় লাগে। আপনি কিন্তু 60 দিন থাকতেছেন একটা ভালো কমিউনিটির সাথে, আপনার ভিতরে অনেক পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনি আর ভুলে যাবেন না, আপনি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবেন ইনশাআল্লাহ। আহ যখন একদম নষ্ট হয়ে যায় তখন সেটা রিবিল করার প্র্যাকটিক্যাল স্টেপ কি? আচ্ছা, আম, এখানে আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আসলে একটু ট্রিকি। আচ্ছা, একটা সম্পর্ক পুরোপুরি যদি ভেঙে যায়, সেটা আসলে আদৌ ইম্পর্টেন্ট আছে কিনা রিভাইভ করা, সেটা আগে বুঝতে হবে যে আমার আমার সম্পর্কটাকে রিভাইভ করার দরকার আছে কিনা। এখন সম্পর্কটা যদি আমার জন্য অত্যন্ত জরুরি সম্পর্ক হয়, যেমন মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক, অথবা আমাদের ভাই বোনদের সাথে সম্পর্ক, তাহলে অবশ্যই সেটা রিভিল করার দরকার আছে। কিন্তু এমন যদি কোনো সম্পর্ক হয় যে সম্পর্কটা আগাগোড়া টক্সিক ছিল, এবং সেই সম্পর্কটা শুধু আপনাকে ক্ষতি করে গেছে, ট্রানজেকশনাল সম্পর্ক ছিল এবং ক্ষতি করে গেছে, ধরেন আপনার একজন কলিগ কিংবা আপনার সো কল্ড একজন বন্ধু, তাহলে হয়তো এই রিলেশনশিপটা হয়তো রিভিল করার প্রয়োজন নাই স্যার। বাই দ্য ওয়ে, ডিসিশনটা আপনি নেবেন। সো যদি আপনি রিভিল করতে চান, এটা রিভিল করা সম্ভব। রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আপনি যখন শিখবেন তখন দেখবেন এটা আপনি রিভিল করতে পারবেন। স্যারকে স্পেসিফিক ভাবে কোয়েশ্চেন করবেন, স্যার হয়তো আপনাকে স্পেসিফিক অ্যান্সার দিয়ে দিবেন। তবে রিভিল করা সম্ভব, কিন্তু রিভিল করতেই হবে এরকম কোনো প্রয়োজন নেই। যদি সম্পর্কটা মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী এরকম হয়, ছেলে মা বাবা, অবশ্যই রিভিল করা উচিত। স্যারও সেটা সবসময় বলে যে রক্তের সম্পর্কের জিনিসগুলো আমাদের অবশ্যই ধরে রাখতে হবে, ওগুলো আমাদের শিকড়, ওটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে বিপদ সিচুয়েশনে আমাদেরকে রক্ষা করে। কিন্তু হয়তোবা সব সম্পর্ক রিভিল করার প্রয়োজন নাও হতে পারে, আর রিভিল করার প্রয়োজন হলে আপনি অবশ্যই সম্পর্ক রিভিল করতে পারবেন। ইয়েস, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিছি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কষ্ট করে দিয়েছেন, বাট আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে আসলে প্রত্যেকটা নিয়ে তো আমরা একটা করে রিল বানাইতে পারি। হ্যাঁ, এইটাই তো সমস্যা। আমি তো এই যে যখন তুমি আমাকে এক্সপোজ করো একটা কাজ করো, আমার কিন্তু কোনো সমস্যা নাই, এটাই তো বললাম তখন, এটা নিয়েই তো কাজ করা যায়। কিন্তু কি করতে হয় ওটা আমি একলা বলতে পারি না। এইটা তোমার মিরাজের, মিম আবার জান্নাতের কাজ, আমাকে তোমরা বলবা যে ভাই এটা এই 5টা জিনিসের উপর আপনি 5টা রিল বানায় ছাড়েন, তখন আমি আচ্ছা মেশিনের মতো পুতুলের মতো এটা বানায় দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, আমার আরেকটা আইডিয়া মাথায় আসলো। এই কোয়েশ্চেন গুলাই যেমন ধরেন একটা ব্লগ তো আমাদের আছেই আমাদের সাইটে। তো এই বইয়ের আন্ডারে এই কোয়েশ্চেন গুলোর মানে